এই যেন এক সাক্ষাৎ মৃত্যু। মৃত্যুকে আমরা শুনতে পারি না, বুঝতে পারি, অনুধাবন করতে পারি, হয়তো অনুভব করতে পারি, কিন্তু একজন মানুষ যখন যে মৃত্যুবরণ করে একমাত্র সে জানে মৃত্যু তার কি রকম। ঠিক তেমনি একটা পরিবেশ ছিল যে একটা মানুষকে তুলে নেওয়ার পর তার পরিবারকে জানাতে না পারা, তার আত্মীয় স্বজনকে কোনো সংবাদ দিতে না পারা, হঠাৎ চলে যাওয়া, ঠিক একজন মৃত্যুকে বরণ করে নেওয়ার মানুষের মতো। যে হঠাৎ করে যার মৃত্যু হয়, সে যেমন তার কাউকে আপনজনকে, তার পরিবারকে, তার বন্ধুদেরকে যেমন বলতে পারে না যে আমার মৃত্যু হচ্ছে, তোমরা পরবর্তীতে জায়গায় জমি ভাগাভাগি করে নাও, এই আমার সম্পত্তি আছে সেটা তোমরা ভাগাভাগি করে নাও, হে আমার পুত্রগণ, হে আমার আপনজন, আমি আজকে বিদায় নিচ্ছি। ঠিক সেরকমই একটা পরিস্থিতি ছিল যে একজন মানুষ, জীবন্ত একজন মানুষকে তারা তুলে নিয়ে যায়, কিন্তু দুনিয়ার মানুষ কেউ তা জানে না। এটা একটা কঠিন মুহূর্ত, যা ভাষায় প্রকাশ করার মতো না। এরপর থেকে যে প্রায় 5.5 বছর অন্ধকারের মধ্যে কেটে গেল, প্রতিটা দিন এক একটা দিন ছিল বছরের মতো লম্বা, এক একটা রাত ছিল 100 রাতের মতো। যে রাত শেষ হতো না, এভাবে 3 মাস, দিন, সপ্তাহ, মাস যেতে যেতে বছর হয়ে গেল। তবু একটু ক্ষীণ আশা ছিল, হয়তোবা যেহেতু বেঁচে আছি, আমাকে হয়তো একদিন আমি হয়তো একদিন এখানে ফিরে যেতে পারবো। কিন্তু যখন বছর ঘুরে বছর যায়, তখন আমি এক পর্যায়ে বাচ্চার সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম, যেহেতু এখান থেকে আমি কোনো বাইরের কোনো খবর পাচ্ছি না, আর এমনকি আমার যোগাযোগের খোঁজ খবর নেওয়ার কোনো মাধ্যমও ছিল না, সুতরাং আমাকে এখানেই মরে যেতে হবে, হয়তোবা মৃত্যু তারা এভাবে আমাকে রাখবে। তো এইরকম চিন্তা যখন মাথায় আসলো, তখন আমি পরে নিজে একটা সিদ্ধান্ত নিলাম। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। তখন আমি ওখানে খুব স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করলাম, যেহেতু আমাকে ওখানে যতই চিন্তা করি, যতই কিছু ভাবি, আসলে ওখান থেকে বের হওয়ার কোনো রাস্তায় আমার নাই। তখন বুঝলাম, একজন মানুষ যখন বিপদকে ভয় পায়, বিপদ আসার আগে, কিন্তু যখন মানুষ পড়ে, তখন কিন্তু সেই বিপদকে মেনে নেওয়ার সেই সাহস মানুষের আছে। তো একটা পর্যায়ে আমি সেই বাস্তবতাকে মেনে নিয়ে, মৃত্যুকে মেনে নিয়ে আমি ওখানে স্বাভাবিকভাবে থাকার চেষ্টা করলাম। এভাবে আমি তাদেরকে
প্রায় সময় বলতাম, তারা যখন আমার ওখানে যেত, আমাকে গিয়ে কেউ কেউ বলতো, কেমন আছেন, ভালো আছেন, এভাবে তারা ওখানে গিয়ে বলতো, বাইরে থেকে জিজ্ঞেস করতো। আমার খারাপ লাগতো তাদের সব শব্দ শুনে, কথাগুলো শুনে। আমার মনে হতো তারা তামাশা করছে আমার সাথে। কিন্তু মানুষকে এভাবে রেখে, সমস্ত রকমের দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে রেখে একটা গুহার মতো জায়গায়, খবরের মতো একটা জায়গায়, সাক্ষাৎ মৃত্যুর মধ্যে তারা দেখার পর যখন একজন মানুষ জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো, ভালো আছেন, এটা স্বাভাবিকভাবে আমার খুব খারাপ লাগতো। একসময় তাদেরকে আমি বলতাম যে আপনারা এভাবে আপনার বলছেন কেন? কিন্তু মানুষ এভাবে ভালো থাকে, এই অবস্থায় থাকে ভালো? অনেক সময় তারা বিভিন্ন রকমের খারাপ ব্যবহার করত, আচরণ করত, ঠিক মতো ওখানে এত কষ্টের মধ্যেও তারা ঠিক মতো ঘুমাতে দিত না। ঘুমানোর সময় নানা রকম শব্দ করত, ঠিক মতো মানুষের স্বাভাবিক যে প্রাকৃতিক কাজ যে করতে হয় সেই কাজের ক্ষেত্রেও তারা নানা রকম কষ্ট দিত, ঠিক মতো নিয়ে যেত না। কারণ ওখানে আমি নিজে যেতে পারি না, আমাকে নেওয়ার সময় ডাকতে হয়। ডাকলে কোনো একজন লোক এসে, দুজন লোক এসে হ্যান্ডকাপ লাগিয়ে চোখ বেঁধে দিয়ে তারা আমাকে ওয়াশরুমে নিয়ে যায়। তারা যদি না আসলে আমাকে তো ওখানে যাওয়ার কোনো সুযোগ থাকে না, কোনো যেতে পারি না। তো এই সময় তো নানাভাবে কষ্ট দেয়, আরো বিভিন্ন রকমের কষ্ট, এর মধ্যেও তারা এরকম করে তাকে দিয়ে থাকে। তো আসলে এই যে অবস্থার মধ্যে আমরা গিয়েছিলাম, এই কষ্টের কথা আপনারা অনেকেই জানেন, কিন্তু উপলব্ধি করা, প্রকৃততে বুঝে নেওয়া কিন্তু কম কষ্টে, খুব কষ্টে। এই কষ্ট শুধু আমার ছিল না। একজন মানুষ যখন মানুষের মৃত্যু ঘটে, মৃত্যু হয়, তখন সেই মৃত্যুকে স্বাভাবিকভাবে নেয়ার মতো একটা শক্তি মানুষের এক পর্যায়ে চলে আছে। মানুষ মারা যায়, সে মারা গেছে, ভুলে যাওয়া যায় যতই সে আপনজন হোক। কিন্তু একজন মানুষ যখন নাই হয়ে যায়, উদাব হয়ে যায়, তার কোনো খোঁজ খবর নাই যে আসবে কি আসবে না, বেঁচে আছে কি না, এই অবস্থায় যখন একটা পরিবারকে যেতে হয়, তখন একমাত্র সেই পরিবার জানে যে সেই কষ্টটা কত ভারী। আমাকে তুলে নেওয়ার পর আমার পরিবার অনেক জায়গায়, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার আত্মীয় স্বজন, এখানকার ঢাকার অনেকেই মানবাধিকার কর্মী, যারা রাজনৈতিক কর্মী, আমার বন্ধু যারা ছিল, তারা বিভিন্ন জায়গায় আমার খোঁজ নিয়েছিল। এমনকি নারায়ণগঞ্জে যখন তার লাশ পাওয়া যায়, ওই লাশটাও তারা দেখতে গিয়েছিল, সেই লাশ আমি কিনা। তখন হাইকোর্টে তা রিট করে আমার সন্ধান চেয়ে যে নির্দেশনা দেয়া হয়, তাতেও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করে বলেছে এই নামে কোনো লোক কারাগারে নাই, সন্ধান তারা দিতে পারেনি। তো এক পর্যায়ে আমার পরিবার মানসিক কষ্টের মধ্যে যেতে যেতে তারা অসহনীয় অবস্থায় পৌঁছে। এক সময় আমার বাবা আমার চিন্তায় তার মানসিকভাবে ভেঙে পড়ে এবং সামান্য অসুস্থ হয়ে সে পর্যায়ে মারা যায়, অনেক কষ্টের মধ্যে দিয়ে। শুধু তাই না, আমার বাবার মৃত্যুর পর আমার পরিবারকেও দেখে নিয়ে রাঙামাটি কোতোয়ালি থানায় তাদেরকে বলা হয়েছিল তোমাদের ভাইয়ের মৃত্যু সার্টিফিকেট নিয়ে যাও। কিন্তু আমার বোনেরা তারা বলেছিল ভাই যদি সত্যি মারা যায় তাহলে আপনারা আমাদেরকে তার লাশ দিয়ে দেন, তার কোনো প্রমাণ দেন, তারপর আমরা মৃত্যু সার্টিফিকেট নেব। এরপরেও ক্ষীণ আশা নিয়ে তা থাকতে থাকতে এক পর্যায়ে সমস্ত রকমের আমার ফিরে আসা, বেঁচে থাকার আশা ছেড়ে দিয়ে তারা আমার শেষ কৃত্য করে দেয় যে আমি আর ফিরে আসবো না। একটা পরিবার কতটুকু আশাপথ হলে, কতটুকু ভেঙে পড়লে এক আপনজনের শেষকৃত্য করে দিতে পারে,
সেটা হয়তো আপনারা উপলব্ধি করতে পারবেন। সেই রকম একটা জঘন্য অবস্থার মধ্যে আমরা ছিলাম বিগত 15-16 বছর। আজ আমরা সেই পৃথিবী থেকে কিছুটা মুক্ত হয়েছি, কিন্তু এখনো আমাদের মধ্যে আশঙ্কা থেকে যায় ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ কি এই বাংলাদেশের মানুষের জন্য আদৌ নিরাপদ হবে, সেই প্রশ্ন আমার সবার কাছে। আমি আমার আর কথা না বাড়িয়ে এখানে আমি অনেক সময় নিলাম, কষ্টের কথাগুলো আমি বললাম। তবে আমার আহ্বান থাকবে, প্রত্যাশা থাকবে, এই বাংলাদেশে নানা জাতির, নানা ধর্মের, নানা ভাষাভাষীর যে মানুষ আমরা বসবাস করি, সেই মানুষরা যেন সবাই একসাথে আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে নির্মাণ করতে পারি। এই বাংলাদেশে যেন মানুষে মানুষে ভেদাভেদ না থাকে, জাতিতে জাতিতে ভেদাভেদ না থাকে, কোনো ভাষার বৈষম্য না থাকে, কোনো জাতিগত বৈষম্য না থাকে, সেই প্রত্যাশা আমার সবার কাছে। তো যাই হোক, আমরা একটা ভবিষ্যতে আমরা আশা রাখি, আমরা আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে অনেক আশাবাদী মানুষ। সেই জায়গা থেকে আমি আমার ন্যায্য দাবি নিয়ে, ন্যায্য অধিকার নিয়ে আমার সংগ্রাম, আমার যে লড়াই শুরু করেছিলাম, সেই লড়াইয়ে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি। আমি সবাই সহযোগিতা চাই এবং সবাই একসাথে মিলে আমরা আমাদের বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারবো, সেই প্রত্যাশা রাখি। এবং হিউম্যান রাইটস সোসাইটিকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে